আমার শাশুড়ি আমার 6 বছরের মেয়েটাকে 3টা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আমি আর আমার স্বামী 12 ঘন্টা পর ডাক্তারের কাছ থেকে ফিরে এসে যখন শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, আম্মা ইরা কখন ঘুমিয়েছে, আমার শাশুড়ি নির্বিঘ্নে বলল, কান্নাকাটি করে সারাদিন মাথাটা ধরায় দিছে, তাই একটু আগে আমার 3টা ঘুমের ওষুধ খাওয়ায় শোয়ায় দিছে যেন শান্তিতে ঘুমায়। আমি চিৎকার দিয়ে আমার স্বামীকে অ্যাম্বুলেন্স ডাকতে বললাম। মুহূর্তে আমার বুকের ভিতরটা যেন বরফ হয়ে গেল। আমি দৌড় দিয়ে ইরার রুমে ঢুকে দেখি আমার ছোট্ট মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। তার পাশে ছোট্ট ছোট্ট হাত দুটো ঝুলে গিয়েছে, নিঃশ্বাস খুব আস্তে চলতেছে, চোখ দুটা বন্ধ। আমি বারবার আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকছিলাম, ইরা মা ওঠো, আমি আসছি মা। কিন্তু ইরা কোনো শব্দ করছিল না। একটু পরে আসিফ এসে দৌড় দিয়ে ঘরে ঢুকলো, হাতটা নাকের কাছে নিয়ে। তারপর আসিফ কয়েক সেকেন্ড থমকে দাঁড়ালো। আসিফ কাঁপা কাঁপা গলায় বলল, ও শরীরে তো ঠান্ডা কেন? আমি চিৎকার করে বললাম, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আমি জানি না, আমার মেয়েকে আগে ডাক্তারের কাছে নিয়ে চলো। তখন আমার সামনে আসিফ পকেট থেকে ফোন বের করতেছিল, তার মার দিকে তাকিয়ে বলল, মা ওকে কি খাইয়েছো তুমি? তখন শাশুড়ি মা ড্রয়িং রুম থেকে ঠান্ডা গলায় বললেন, আমার ঘুমের ওষুধ 3টা খাইয়ে দিছি। আমি বললাম, 3টা? এই ছোট্ট বাচ্চাকে কেউ 3টা ঘুমের ওষুধ খাইয়ে দেয়? তখন আমার শাশুড়ি বলে, তোমরা এত নাটক করো না তো। কই, আমি তো ঘুমের ওষুধ খাই, আমার তো সারা রাত ঘুম আসে না। আমি একবার যদি জানতাম যে আমার শাশুড়ি আমার মেয়ের সঙ্গে এমন করবে, আমার মেয়েকে আমি কখনো রেখে যেতাম না। আমার চাস্তো দেবর অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াহুড়া করে সারাদিন আমরা ওখানেই ছিলাম। যাওয়ার সময় শাশুড়ি মাই বলল, নাতনিকে রেখে যাও, আমি খেয়াল রাখবো। এরা একটু দুষ্ট চঞ্চল প্রকৃতির, তবে আঁকা উকা করে, মাঝে মাঝে আল্লাদের বসে কান্নাও করে ফেলে। তাই কি ঘুমের ওষুধ খাইয়ে বাচ্চা মানুষকে ঠান্ডা করতে হবে? অ্যাম্বুলেন্স আসতে লাগলো 15 মিনিট। আমার কাছে মনে হচ্ছিল 15 মিনিট 15 দিন। আমার মেয়েকে আমি কোলে নিয়ে বসেছিলাম, বারবার ওর কপালে চুম্বু দিচ্ছিলাম, ডাকতেছিলাম, কিন্তু আমার মেয়ে কোনো রেসপন্সই করছিল না। আসিফ পকেট থেকে ফোন বের করার সময় ওর মার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, মনে হয় একজন অপরিচিত মহিলা। অ্যাম্বুলেন্স চলে আসে, একটা লোক জিজ্ঞাসা করে, বাচ্চাকে কয়টা ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, মনে হয় 3টা ঘুমের ওষুধ। লোকটা সঙ্গে সঙ্গে মুখের চেহারার পরিবর্তন চলে আসলো। লোকটা তাড়াতাড়ি করে ইরাকে অক্সিজেন লাগানো শুরু করলো। পুরা গাড়ির ভিতরে শুধু মেশিনের শব্দ। আমার মেয়েকে আমি কোলে করে নিয়ে বসেছি, ছোট্ট হাত দুটো পুরা নিস্তেজ। আসিফ কার সঙ্গে জানি বারবার ফোনে কথা বলছিল, হসপিটালে হয়তোবা কোনো ব্যবস্থা করতেছে। তবু আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, আমার চোখের পানি অনবরত পড়তেছিল। হাসপাতাল পৌঁছানোর সাথে সাথে ডাক্তাররা ইরাকে ভিতরে নিয়ে গেল, আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম। আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, আমি ওয়ালের কাছে বসে পড়লাম। তখন আসিফ বলল, মা আগে কখনো এমন করেনি। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, এখনো তোমার মার হয়ে তুমি কথা বলতেছো? সে তখন চুপ হয়ে গেল। আমি দাঁতের উপরে দাঁত দিয়ে বললাম, আসিফের দিকে তাকিয়ে, একটা বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ানো অপরাধ, তুমি কি জানো আসিফ? আসিফ মাথা নিচু করে বলল, আমি জানি। একটু পরে ডাক্তার ভিতর থেকে বের হয়ে আসে। ডাক্তারকে দেখে আমরা দুইজনই দৌড় দিয়ে যাই। ডাক্তার বলে, ওর শরীরে অনেক বেশি ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে। ছোট মানুষ, আমরা চেষ্টা করতেছি, তবে আল্লাহর হাতে সবকিছু। কয়েক ঘন্টা আমরা কিছুই বলতে পারবো না। ডাক্তার কথা শুনে ওখানে আমি আরো চিৎকার করা শুরু করে দেই। মনে হচ্ছিল আমার গোটা পৃথিবীটাই থমকে গিয়েছে, আমি শূন্যের উপরে দাঁড়িয়ে আছি। ডাক্তার বলল, আমরা চেষ্টা করতেছি, এটা বলে উনি ভিতরে চলে গেল। আমার কান্না করা অবস্থায় আসিফের ফোনে একটা কল আসে। আসিফ ফোনটা ধরার সাথে সাথে মুখটা কালো হয়ে যায়। ফোনের ওপাশ থেকে চিৎকারের শব্দ। আসিফ হাত থেকে প্রায় ফোনটা পড়েই যায়। আসিফের মুখের দিকে আমি তাকিয়ে আছি, কালো অন্ধকার করে মুখ। আমাকে বলল, দিকে তাকে আসিফ বলল, জানো মা বাসা থেকে বের হয়ে গিয়েছে। আমি তখন আসিফকে একটু রাগ করে জিজ্ঞাসা করলাম, আমার মেয়ে আইসিইউতে, তোমার মা আবার কি শুরু করলো? আসিফ আর কোনো কথা বলে না, ফোনটা হাত থেকে পড়ে যাবে তখনই আমি ধরলাম। আসিফের ফোনে একটা মেসেজ এসেছে, ওইটা আমি পড়ার চেষ্টা করলাম। আম্মা নাকি বাসা থেকে বের হয়ে গিয়েছে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে একটা খাম দিয়ে, আর বলেছে এটা তুমি আসিফকে দিও। পাশের ফ্ল্যাটের ভাবি এজন্য আমাদেরকে ফোন দিয়েছে। ওই চিঠিটা পাশের ফ্ল্যাটের ভাবি পড়েছিল। আম্মা যা লিখেছিল এটা দেখার পর মনে হচ্ছিল আমার মেরুদণ্ডের উপর দিয়ে হিম শীতল একটা বাতাস বয়ে গেল। চিঠিতে লেখা ছিল, আসিফ আমি জানতাম সব দোষ আমার উপরেই হবে, তোর বউ তোর সংসার তোদেরই সব, আমার এখানে কোনো মূল্য নাই, আমি জানি। আমি ওকে একটু শান্তিতে ঘুমানোর জন্যই ওষুধ খাইয়ে দিয়েছিলাম, ও অনেক বেশি বিরক্ত করতেছিল, আর শেষ পর্যন্ত আমাকে তুই দোষারোপ করলি। পুলিশ আসার আগে আমি নিজেই সবকিছু শেষ করে দিলাম, আমাকে তোরা আর খুঁজিস না। আসিফ ডুকরে কেঁদে উঠলো আর আমার দিকে তাকিয়ে বলল, মুনিয়া তাহলে কি মা নিজেকে শেষ করে দিয়েছে? একদিকে আমার একমাত্র সন্তান আইসিইউতে ভর্তি, যে মানুষটা এজন্য দায়ী, অথচ নিজের প্রতি কোনো অনুতপ্ত না হয়ে আমাদের উপরে দোষ চাপিয়ে দিয়ে সে আমাদেরকে ব্ল্যাকমেল করতেছে। আমি আসিফকে তখন একটু রাগ হয়ে বললাম, তোমার মা আসিফ কোনো কিছুই করবে না, এটা হয়তো তোমার মার নতুন কোনো নাটক। আমি জানি না তার নাটক কিনা, তবে আমার মেয়ে যদি চোখ না খোলে আমি কিন্তু পুরো দুনিয়ায় উলট পালট করে দিব। আসিফ আমার কথা শুনে মুখটা অন্ধকার করে হসপিটালের করিডোরে বারবারই পাইচারি করছিল। একদিকে নিজের মা, একদিকে নিজের মেয়ে। মেয়ে হচ্ছে আইসিইউতে আর মা তাকে ব্ল্যাকমেল করতেছে।
একটু পরে আইসিইউ থেকে ডক্টর বের হয়ে আসলো। ডক্টরের কপালে হালকা হালকা ঘাম। আমরা দুজনে দৌড় দিয়ে গেলাম। ডক্টর মাস্কটা খুলে বলল, দেখুন ছোট্ট বাচ্চা তো, ওর শরীরে অনেক পরিমাণে ড্রাগ পাওয়া গিয়েছে। আমরা পয়জনটা ওয়াশ করে রিমুভ করে দিয়েছি। তবে ওর শরীরে অতিরিক্ত ঘুমের ওষুধ যাওয়ার কারণে ওর হার্টবিটটা অনেক আস্তে চলতেছে। আমরা এখনো কিছু বলতে পারবো না। 6 ঘন্টার ভিতরে যদি কোনো সারা শব্দ দেয় তাহলে আমাদের কাছে গোল্ডেন আওয়ার। ডক্টর কথা শুনে আমি ওখানে ফ্লোরে বসে পড়লাম। কালকে আমার ছোট্ট ইরা আমার বুকে ঘুমিয়েছিল, বলতেছিল বারবার, মাম্মি আমাকে গল্প শোনাও। আর সেই মেয়ে আজকে আমার আইসিইউতে। একটু পরে আসিফের পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। এবার ফোন দিয়েছে পুলিশ। পুলিশ বলল, মিস্টার আসিফ, আপনার মার লোকেশন আমরা খুঁজে পেয়েছি। তখন আসিফ ব্রেঞ্চে বসে কান্না জড়িত কণ্ঠে বলল, আমার মা ঠিক আছে তো? ফোনে ওই পাশ থেকে আওয়াজ আসলো, আপনার মাকে আমরা রেল লাইনে একটা বস্তি থেকে উদ্ধার করেছি। তখন আসিফ বলতেছিল, মুনিয়া আজকে শেষ হয়ে যাচ্ছিল। আমি কান্না করে দিয়েই বললাম, কি হয়েছে আম্মা, কি করেছে? তখন আসিফ বলতেছিল, আজকেই সব শেষ হয়ে গিয়েছিল মুনিয়া। মা নাকি রেল লাইনে ঝাঁপ দিতে গিয়ে পিছলে পড়ে গিয়েছে। পুলিশ তাকে এখন উদ্ধার করেছে। কি এক কঠিন পরিস্থিতি। একদিকে আমার মেয়ে আইসিইউতে, আর একদিকে আসিফের মা। পুলিশ আমার শাশুড়িকে সন্দেহ করতেছে। ওনার ব্যাগ থেকে যা পেয়েছে এটা সাধারণ কোনো নাকি দুর্ঘটনা না, একটা পানির বোতল আর আমার ইরার খেলনা পেয়েছে। ওই বোতলের পানি থেকে নাকি বিচ্ছিরি গন্ধ আসতেছিল। তখন আমার মনে পড়লেন অ্যাম্বুলেন্সে যাওয়ার পর ইরাকে যখন উঠাচ্ছিল, আম্মা নির্বিঘ্নে ওখানে দাঁড়িয়েছিল। একজন দাদি কি এমন হতে পারে? আম্মা কি শুধু নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, না এখানে ছিল অনেক বড় একটা ষড়যন্ত্র? একজন দাদি কি এতটা নিষ্ঠুর হতে পারে, না এখানে ছিল পরিকল্পনা একটা ষড়যন্ত্র, না কোনো তান্ত্রিক হিংসা? একটু পরে ডক্টররা আমাদের সঙ্গে কথা বলা অবস্থায় আইসিইউ থেকে সিগন্যাল আসলো। ডক্টররা দৌড় দিয়ে আবার আইসিইউর ভিতরে ঢুকলো। ইরা কি সত্যি তাহলে আমাদেরকে ছেড়ে চলে যাবে? আর আম্মা কি এটা অনুশোচনার ভয় করেছিল, নাকি অন্য কিছুর ভয়ে? নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।